বাজারে হয়তো অনেক রকমের পঞ্জিকা পাওয়া যায়। পঞ্জিকার মধ্যে কি লেখা থাকে? কোন দিনটা ভালো, কোন নক্ষত্র, মঘা অশ্লেষা। মঘা অশ্লেষা যারা পঞ্জিকার সঙ্গে ওয়াকিবহাল শোনেননি এমন তো হতে পারে না, রাইট? কোন দিনে গাড়ি কেনা যাবে, কোন দিনে ধান রোপণ হয়, বৃক্ষরোপণ, তারপর হলো দীক্ষা, অনেক কিছুই লেখা থাকে। এই যে পার্টিকুলারলি মঘা বা অশ্লেষা বা দিন যাত্রা যে পার্টিকুলার থাকে না, যে যাত্রা আছে কি যাত্রা নেই, কেন লেখা থাকে? সত্যি কি এগুলি আমাদের জীবনের উপর আহ প্রভাব বিস্তার করতে পারে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে বুঝতেই পারছেন টোটালি একটা ডিফারেন্ট অন্য রকমের ঘটনা, ডেফিনেটলি ভৌতিক তো বটেই, ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের সম্মুখে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটা রিকোয়েস্ট করবো বন্ধুগণ, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। কোথাও অলরেডি যদি পাঠিয়ে থাকেন পাঠাবেন না, অন্য কোথাও থেকে কপি করা পাঠাবেন না। সেটা যদি আপনাদের হয়, শুধু আপনাদের কালেক্ট করা হলেও পাঠাতে পারেন, যতই ছোট হোক না কেন বা যেরকম ফরম্যাট হোক, আপনারা অসমীয়ায় লিখে হোক, কথা বলে হোক, বা বাংলা, হিন্দি, ইংলিশ তো বটেই, লিখিত বা মৌখিক অবস্থায় আপনাদের যেমন সুবিধা পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিন। তাড়াতাড়ি দিন, আমি ওয়েট করে আছি, ঠিক আছে? আস্তে আস্তে অগ্রসর হব। আগে বলিনি, উই ওয়ান্ট জাস্টিস। যতদিন না পাই আমি কিন্তু বলতে থাকবো, আর আমি জানি আমার সঙ্গে আপনারাও বলতে থাকবেন, ডেফিনেটলি বলবেন। তো চলুন, প্রথম ঘটনাটা পাঠিয়ে দিয়েছি দেবারতী সান্যাল, যেটা বলছি। এবং নেক্সট ঘটনাটা কিন্তু অনেক দিন পরে কার পেয়েছি জানো? অনিমাদির ঘটনা পেয়েছি। অনিমাদিও আসাম থেকে, উনি আসামে অনেক ঘটনা পাঠাতেন, আর আজকেও কিন্তু উনি ঘটনা পাঠিয়েছেন। প্রথম ঘটনাটা আমি দেবারতী সান্যালে নিয়ে নেব। দেবারতী অ্যাকচুয়ালি মানে ওয়েস্ট বেঙ্গলেই থাকে, এবং বলছি যে রুমকি দি হানিমুন বলতে আমরা অনেক রকম হানিমুন, অনেক মানে নতুন নতুন বিবাহিত কাপলরা প্রচন্ড এক্সাইটেড থাকে, কত রকমের স্বপ্ন নিয়ে যায়। আমাদের হানিমুনটা জানো তো রুমকি দি একটা ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন হয়ে রয়েছে। তো জেনারেলি বললে কি হবে, মানে ভাববে যে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়ে গেছে বা কোনো কিছু। না, তেমনটা নেই। কিন্তু এরপরের থেকে ওর মা স্ট্রিক্টলি, মানে যখনই ওরা কোথাও প্ল্যান করে, ওরা কিন্তু মানে আন্টি আর কি, দেবারতির মা আন্টি পার্টিকুলারলি পাজি দেখে, হ্যাঁ পাজি বা পঞ্জিকা দেখে দিনক্ষণ বলে যায় যে ওই তারিখে তোরা টিকিট কর, ওই তারিখে তোরা টিকিট কর। কারণটা বলছি, শুরু করছি একটা ভৌতিক ঘটনা। তো ওরা অবভিয়াসলি যারা কর্মরত দুজনেই তো ওয়ার্কিং ছিলেন। তো বিয়ে এবং হানিমুনে এত ছুটি বাবা প্রাইভেট সেক্টরে দেয় না। আজকাল কিন্তু ছুটি ছাটা খুব কমই দেয়, যে কোনো সেক্টরই হোক। তো ওদের তো ছুটি ছাটা নেই, তো আলটিমেটলি ওরা ভেবেছে যে হ্যাঁ, দেবারতী কিন্তু ওই দার্জিলিং গেলেও সিকিম, গ্যাংটক, তারপর হলো কার্শিয়াং, ওইসব ওইসব দেখেনি। তো ওদের প্ল্যানিংটা হলো যে ঠিক আছে, 4-5 দিনের জন্য আমরা ওই ওই চত্বরটাই ঘুরে আসি, ঠিক আছে। তো যেদিন আর কি সকালবেলা বেরিয়েছে, শ্বশুর আমি তো বললাম ও মানে ওরা কলকাতায় থাকে, চাকরি করে কলকাতায়। তো ওরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একটা 1 BHK ফ্ল্যাটে থাকে। শ্বশুর বাড়ি কিন্তু ওর হলো তোমার ওই মেদিনীপুর ওইদিকে, হ্যাঁ। আর মানে দেবারতিরও কিন্তু বাবার বাড়ি কিন্তু কলকাতায় নয়, ওই আশেপাশেই ধরো, কলকাতা থেকে 2-3 ঘন্টার জার্নি আর কি। তো ওরা সকালবেলা মানে ওদের কলকাতার ফ্ল্যাট থেকে বেরিয়েছে, বেরিয়ে ওই বলছে যে দৌড়াতে দৌড়াতে রুমকি দিয়ে আমরা একটু হলে 1 সেকেন্ড হলে আমার ট্রেন ছেড়ে দিয়েছে। মানে তুমি বুঝতে পারছো যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন আর কি যাচ্ছে যাচ্ছে, ইন দ্যাট টাইম আমরা চড়েছি। মানে কি বলবো, ওই দিনটা এমন হেনস্থা হয়েছে, ট্রাফিকে ফেসেছি, জল ছিল, জলে মানে জল স্টাক ছিল, ওখানে ফেসেছি। একবার আমাদের ট্যাক্সি চেঞ্জ করতে হয়েছে, মানে উবার বা ওলা ওইসব করেই তো যাচ্ছিল, মানে হঠাৎ বিকল হয়ে যায়, বাট ওদের কাছে তো সময় কম ছিল। আরেকটা মানে ওই হলুদ ট্যাক্সি করে ওরা আলটিমেটলি ট্রেনে মানে স্টেশনে যায় এবং খুব কষ্ট করে ট্রেনে চড়ে। মানে বলতে স্টার্টিংটাই এত ভয়ঙ্কর ভাবে হয়েছে। তো যাই হোক, ওর হাজবেন্ড কিন্তু কোথায় কোথায় কয়দিন থাকবে ওই অ্যাকর্ডিং কিন্তু ওরা মানে কি বলে তোমার বুকিং করে রেখেছিল হোটেল। তো প্রথম ওরা তোমার যে মানে দার্জিলিং যায়নি, প্রথম ওরা চলে গেছিল হলো কার্শিয়াং এর ওদিকে। তো ওখানে হোটেল বুক করা ছিল, তো ঠিক আছে, খুব ভালো পাহাড়ি এলাকা, খুবই সুন্দর মনোরম দৃশ্য। তো উমা গিয়ে ওই যে তোমার রিসেপশনে তো আগে তোমার আধার কার্ড ওইসব দেখাতে হয় না। ও গিয়ে বলছে যে দেবারতির হাজবেন্ড গিয়ে বলছে যে এরকম আমার নামে বুক করা আছে। বলছে আপনার নামে বুক, আপনি তো সকালবেলা ক্যান্সেল করলেন।
ওদের তো মাথায় হাত, বলছে আমরা কখন ক্যান্সেল করলাম? হ্যাঁ, বলছে হ্যাঁ সকালবেলা ক্যান্সেল করলেন, আপনাদের এখান থেকে ফোন আসলো যে রুমটা ক্যান্সেল করার জন্য। তো বলছে আমরা তো ফোন করিনি। মানে প্রচন্ড তর্ক বিতর্ক হওয়ার পরে জানা গেছে যে মানে ভুল করে, যে আর কি তখন ফোনে ছিল ওভার দ্য ফোন, সে ভুল করে অন্য কাস্টমার ফোন করেছিলেন ওদের রুম ক্যান্সেল করার জন্য, কিন্তু উনি ভুলবশত মানে এদের রুমটা ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো মানে তখন দেবরতীর হাজবেন্ড বলেছে আচ্ছা ভুলবশত হয়ে গেছে, যেই রুমটা আর কি মানে ওই ভদ্রলোক তো নিশ্চয়ই এসে পৌঁছেননি, ওই রুমটা তো আর আপনারা ক্যান্সেল করেননি, ওই ভদ্রলোকের রুমটা তো আছে, ওটা আমাদেরকে দিয়ে দিন। তখন ওনারা বলেন যে উনি আসছেন না দেখে ওরা নিজেরাই ওটা অন্য একজন মানে টুরিস্ট এসছিলেন, বুকিং না করে দেখতে এসছিলেন, তো খালি ছিল বলে ওনাকে দিয়ে দিয়েছেন। এখন ওদের কপালে হাত, ওরা করবে তো করবে কি, কোন দিকে যাবে? আর তখন যেহেতু একটু মানে সিজন টাইম ছিল, হোটেল পাওয়া কিন্তু খুবই কষ্টকর, এরা খুব লাকি যে এরা পেয়ে গেছে আর কি। তো কি করা যায় তখন? মানে দেবারতীর হাজবেন্ড বলছে যে এখন আমি জানি না, ভুল যখন আপনার হয়েছে আপনারা ম্যানেজ করুন। তো বলছি যে দেখুন এখানে তো কোনো পসিবল নেই। তখন হঠাৎ হোটেলের যে ম্যানেজার বলছে যে আপাতত এক রাতের জন্য, ওদের 2 দিন নাকি বুক ছিল কার্শিয়াঙ্গে ওই দিকটায়। তো বলছে আপাতত আপনারা একটা রুম আছে ওখানে আপনারা কষ্ট মষ্ট করে রাত কাটিয়ে নিন, পুরো ভাড়াও লাগবে না, হাফ ভাড়া দিলে হবে। রুম যদি 2,000 টাকা হয় আপনার 1,000 টাকা দিলে হবে। আজকে কষ্ট মষ্ট করে ইয়ে করে দেন। বলে কষ্ট মষ্ট করে ঠিক আছে, এক রাত যখন ইয়ে করে নেব। উমা, রুমে ওরা মানে অ্যাডজাস্ট করে নেবো বলে রুমে ওরা ঢুকে দেখে কি, এ দেখে স্বর্গ রাজ্য, এত সুন্দর সিনারি। মানে তুমি কি বলবো, রুমটা না পিলারের উপর, তো আধা রুমের নিচে আর কি ধরো তোমার একটা ছোট্ট খায়ের মতো, যেখানে নিচে ছোট্ট ছোট গাছগাছালি জঙ্গল এরিয়া পুরো দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। বলছে এটা তো স্যুট রুমের মতো গো, এটার ভাড়া উল্টা কমিয়ে দিল কেন, কি হলো? তো ওরা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছে, উমা দেখে ফ্ল্যাশ কাজ করছে না। মানে ফ্ল্যাশ অন করলে মানে এরকম করলে না মানে লুজ হয়ে গেছে ব্যাপারটা। রুম ইয়েকে ডাক দিল, যে হাউসকিপিং কে ডাক দিল। দেওয়ার পর বলছেন যে না স্যার, এটার ফ্ল্যাশের প্রবলেম আছে, ওটার জন্য এই রুমটা কাউকে ভাড়া দেই না। এখন আপনি যদি প্রবলেম না হয় তাহলে একটা কাজ করতে পারেন, যে আপনারা ইয়ে করতে পারেন, মানে আমাদের যে রেস্টুরেন্টের ওখানে ইয়ে আছে, টয়লেট বাথরুম আছে, ওখানে করতে পারেন। স্নান করার জন্য জল ঠল মানে নল ঠল আছে, ফ্লাশটারই প্রবলেম। জল ঠল চান করার জন্য জল ঠল পেয়ে যাবেন, ওই একটু টয়লেটের একটু প্রবলেম হবে, স্পেশালি পটির প্রবলেম হবে আর কি। তো ঠিক আছে, তো তখন বুঝলো কেন আর কি কমে দিল, কেন ইয়ে করা যায় না। তো বলছে এটা ঠিক করছো না কেন? বলছে জানি না, এটা বোধহয় ভেঙে পুরো বানাতে হবে, যখনই ঠিক করি ফ্ল্যাশটা কাজ করেন। ঠিক আছে, কিন্তু ওয়ারেস রুমটা এত সুন্দর। ওরা ঠিক আছে চলো কোনো ব্যাপার না। তো ওরা তো বুঝতেই পারছো হানিমুনে গেছে, একটু রোমান্টিক মুডে থাকবেই। ওরা ঘরেই খাওয়া দাওয়া আনিয়ে নিল, খেয়ে দিয়ে তোমার বললাম না প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। তো ওরা জ্যোৎস্না রাত ছিল, তো ওরা না পুরোপুরি মানে মানে ডিনার করার আগ অব্দি ওরা কি করছিল যে তোমার ইয়ে দেখছিল, প্রাকৃতিক সৌন্দর্য দেখছিল। এবং ডিনার করার পর আবার যখন গেল না যে না একটুক্ষণ দাঁড়াই, একটু রাতের অন্ধকারের সৌন্দর্যটা দেখতে কিন্তু অন্যরকম, তাই না? তো ওরা দেখছে দেখছে মানে দেখতে যাবে আর কি, গিয়ে দেখি পুরো ঘুটঘুটে অন্ধকার, অ্যাজ ইফ ওদের জানলা, কাচের জানলার সামনে না কেউ যেমন মানে কালো রঙের পর্দা টাঙিয়ে দিয়েছে, তুমি মানে কিচ্ছু দেখতে পাচ্ছ না। বলছিলাম জ্যোৎস্না রাতে তো তুমি হয়তো উদ্ভিদের কালার সবুজ দেখতে পারবে না, বাট কালো কালো যে উদ্ভিদ মানে ট্রি গুলি যে শেপ নিয়ে আছে সেটা তো বুঝতে পারবে। মানে মনে হচ্ছে কালো পর্দা বা কালো কুয়াশা একটা ঢেকে দিয়েছে। বলছে এটা কি হলো? তো বলছে যে ঠিক আছে চলো, টায়ার্ড হয়ে গেছি, একটা জাস্ট আজকের রাত্রটাই তো কাটাবো, কালকে তো অন্য রুমে চলেই যাবো। ঠিক আছে ফাইন। তো ওরা মানে টয়লেট ওই মানে ডিনার করার পর নিচে গিয়ে টয়লেট বগেরা করে এসছে, আসার পর শুয়েছে। শোয়ার পর দেবারতীর চোখ প্রথমে খুলেছে। খুলেছে কেন? ওই জানলায় যেমন মানে স্লাইডিং ইয়ে ছিল তো, কাচের জানলা, স্লাইডিং জানলা কেউ খুলেছে, হ্যাঁ এরকম করে খুলেছে আবার লাগাচ্ছে, ওই সাউন্ডেই কিন্তু খুললো। খোলার পর দেখি ওই স্লাইডিং দরজার সামনে একজন মহিলা দাঁড়ানো। তোমার ওদের যে মানে আদিবাসীদের যে পোশাক টাইপের থাকে না, ওইরকম করে যে তোমার হ্যাঙ্কাচি মানে একটা ওটাকে ওটাকে কি বলে, স্কার্ফ টাইপের যে বাঁধা থাকে, ওইরকম একটা মহিলা। অ্যান্ড দৃষ্টিটা না প্রচন্ড অদ্ভুত দৃষ্টি, না তুমি এটা ভয়ার্ত বলবে, না ওটা রাগার্ত বলবে, না দুঃখিত বলবে, কেমন যেন একটা শূন্য দৃষ্টি নিয়ে তোমার দেবারতীর পাশে আসা শুরু করলো। দেবারতী দেখে না ও যেমন মানে বলে না স্লিপ প্যারালাইসিস হয়ে যাওয়া, ওই রকম ও আমি পুরো স্টিফ হয়ে গেছি, রুমকি দিয়ে আমি নড়তে পারছি না, চড়তে পারছি না।
আর আমার না খালি চোখ দিয়ে টাপ টাপ করে জল পড়ছে, কারণ ও ইচ্ছে করে ওর হাজবেন্ডকে ডাকতেও পারছে না। আর মেয়ে মানে ভদ্রমহিলা একদম আস্তে 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 মানে এই দিকে তো ও শোভা দেবারতির সামনে আসছে। আসার সঙ্গে সঙ্গে হঠাৎ দেখে হনুমান চালিসাটা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর জোরে বেজে উঠলো। বেজে ওঠার সঙ্গে সঙ্গে তো ওই মানে ভদ্রমহিলা গায়েব, এবং ও জাস্ট তখন টার্ন নিয়ে দেখে ওর হাজব্যান্ড জাগা এবং পুরো ফ্যালফ্যাল করে ওই দিকেই তাকিয়ে আছে যেখানে ভদ্রমহিলা ছিল। তার মানে ওর হাজব্যান্ড কিন্তু জাগা ছিল, হাজব্যান্ড দেখেছে। তখন তো বলছে যে তুমি এখন আর কিচ্ছু বলবো না, তোমার তুমি জাস্ট ঠাকুরের নাম নিতে থাকো, পারলে তোমার মোবাইলেও অন্য কোনো ভগবানের নাম, মোট কথা তুমি ঠাকুরের নাম নিতে থাকো। সারা রাত্র ওরা ঠাকুরের নাম নিয়ে নিয়ে যখন ভোর হবে হবে ওরা সঙ্গে সঙ্গে গিয়ে রিসেপশনে গিয়ে বসেছে, মানে আর পাচ্ছে না ওরা, ওখানে রিসেপশনের সোফাতেই ওরা দুজন ঘুমিয়ে গেছে, ঘুমোতে পারছিল। সকালবেলা ওঠার পর সকালবেলা ধরো ওই 2 ঘন্টাই ঘুমিয়েছে, তারপর তো চেহাল পেহাল শুরু হয়ে যায়, তখন তো আর কি ঘুমানো যায়। ওই আর ওরা ভয় ছোট রুমে যাচ্ছিল না, তো রিসেপশনে যে ছিল নোনাকে তো গলা চেপে ধরেছে ওর হাজবেন্ড, যে কি হয়েছে ওই রুমে, কিছু প্রবলেম আছে? ও কিছুতেই কিছু মুখ খোলেনি। হ্যাঁ, বলছে না কিছু তো একটা প্রবলেম আছে, আমরা থাকবো না। বলছে না থাকলে নেই, কিন্তু কোনো প্রবলেম নেই কেন বলবো? হ্যাঁ ফ্ল্যাশের প্রবলেম আছে, ওটা তো আমি আপনাদেরকে বলেছি। মানে ও রাজি হয়নি, বলছে আমাদেরকে একটা ওয়ার্ডও বলেনি। তারপর আমরা সেই বলেছি যে যদি বরাতে থাকে হোটেল পাবো, যদি হোমস্টে পাই হোমস্টে পাবো, না হলে আমরা শিলিগুড়ি চলে যাব লাগে। শিলিগুড়িতে আমাদের রিলেটিভ আছে, রিলেটিভের বাড়িতে উঠে যাব আমরা, আর হয়ে গেছে হানিমুন, আর দরকার নেই। তো যাই হোক ওই তোমাদের তোমার যখন কার্শিয়াং থেকে ওদের আরেক জায়গায় মানে আরেক ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল, ওই হোটেলে ফোন করে বলেছে যে এরকম এরকম আমরা আজকে কার্শিয়াং ছাড়ছি, আপনাদের হোটেলে কি রুম অ্যাভেলেবেল আছে, আমরা আসলে কি থাকতে পারবো? তো বলছে হ্যাঁ স্যার, একটা রুম খালি হয়েছে, আপনারা থাকতে পারবেন, কালকেও তো আপনাদেরই বুকিং আছে, আপনারা চলে আসুন, একটা রুম খালি আছে। তো ওরা আর শিলিগুড়ি না গিয়ে ওইদিকে চলে গেল। তখন গাড়িতে যেতে যেতে ওর হাজব্যান্ড ডিসক্লোজ করলো কালকে রাত্রে ব্যাপারটা। সবার আগে দেবারতির নয়, ওর হাজব্যান্ডের কিন্তু চোখ খুলেছে। হ্যাঁ, তো ওর হাজবেন্ড চোখ খুলে, ওর হাজবেন্ড কিন্তু অন্য রকমের একটা এন্টিটি দেখেছে। সেটা হলো ওর হাজবেন্ড দেখেছে যে বলছে যে চামড়া নেই গায়ের, ওই জানলা স্পেশালি ওই জানলার আওয়াজ হওয়ার পর চোখটা খুলে তখন ওই এন্টিটিকে দেখতে পারে যে ওর চামড়া নেই, চামড়া উঠে গেলে যেমন রক্ত থরথর রক্তওয়ালা যে থাক থাক হাড্ডি রক্ত চাপ চাপ রক্ত লেগে আছে, ওই রকম একজন নার্ভস অব্দি দেখা যাচ্ছে, বুঝেছো? আমাদের যে নার্ভস গুলি দেখা যায়, ওই নার্ভস গুলি যেমন পুরো শরীরে কোন দিকে কি আছে ও পুরো দেখতে পাচ্ছে। ওটা আস্তে আস্তে দেবারতির হাজবেন্ডের দিকে আসছিল, এবং তখন ওনার এতটাই সাহস ছিল যে উনি না জোর করে বলা শুরু করলেন যে মানে ওই চ্যান্ট করা শুরু করলেন, গুরুদেবের নাম চ্যান্ট করা শুরু করলেন জোরে জোরে। ঠিক আছে, চ্যান্ট করার সঙ্গে সঙ্গে উনি ওইটা গায়েব হয়ে গেল, এবং উনি একটু ধাতস্থ হয়ে চুপ করেছিলেন যে উনি তখন না মানে ব্যাপারটা কি হয়েছে উনি বোঝার চেষ্টা করছিলেন ব্যাপারটা কি হয়েছে। তো ঠিক 10 মিনিট পর আবার সেই ভদ্রমহিলার কিন্তু আবির্ভাব, তখন কিন্তু উনি জাগা ছিলেন, এবং উনি তখন পুরোপুরি স্টিফ হয়ে গেছিলেন। ভাগ্য ভালো মোবাইলটা নিয়ে মানে উনি ঠাকুরের নাম জপ করার পর যখন মানে থেমেছিলেন না যে কি হয়েছিল ভাবার জন্য, মোবাইলটা ইয়ে করে মানে বের করে হনুমান চালিসা ইউটিউবে মানে উনি জাস্ট প্রেস করবেন, এন্ড দ্যাট টাইম ওই ভদ্রমহিলার আবির্ভাব, এবং উনি কিন্তু স্টিফ হয়ে যান। এবং উনি যখন দেখছেন আস্তে আস্তে দেবারতির সামনে এসছে, অনেক কষ্টে ওনার আঙুলটা কিন্তু ইউটিউবের প্লে বাটনে মানে প্রেস হয়, এবং তখনই কিন্তু আচামকা মানে খুব জোর করে মানে বলছে, ও হয়তো বলছে ভাবছে হয়তো স্লিপ প্যারালাইসিস, ও যেমন আমাকে বলেছিল মানে দেবারতী যখন ওর হাজবেন্ডকে বলেছিল, আমি বলছিলাম স্লিপ প্যারালাইসিস, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু এরকম মানে বালিশটাকে এরকম করে দিয়ে না এরকম করে উঠা কিন্তু, আর ও পুরো দেখছে মহিলা আসছে, এসে এসে আমার দিকে, মহিলা কিন্তু ওর দিকে একদম তাকায়নি, মহিলা এক দৃষ্টিও ওর দিকে তাকায়নি, পুরো আমার দিকে এসছে, আর আমি ওর আই টু আই কন্টেক্ট করেছিলাম। তো দুইটাই কিন্তু উনি দেখেছেন, দেখার পর এতটা ভয় পেয়েছেন, তারপর তো এসে ওর মাকে বলেছে। আহ যাই হোক এই ক্ষেত্রে মানে দেবারতী যেটা বলেছে, বলছে অনেকের জঠর আসে, আমাদের কিন্তু জঠর আসেনি। এটা হতে পারে যে যেহেতু আমরা ওই দিনই হয়তো যদি চেঞ্জ না করতাম একটা ভয়ার্থ অবস্থায় থাকতো, হয়তো জ্বরটা চলে আসতো, কিন্তু আমার কিন্তু জঠর আসেনি, নাই বা আমার হাজবেন্ডের। কিন্তু হ্যাঁ, আমরা ওইখানে মানে যে নেক্সট ডেস্টিনেশন ছিল ওখানে গিয়ে মন্দিরে কিন্তু আমরা প্রণাম করেছি, হনুমানজির টিকা টিকা লাগিয়েছি, যেহেতু আমরা সবসময় শুনে এসেছি যে হনুমান চালিসা পড়লে বা হনুমানজির টিকা লাগালে আমরা কিন্তু এইসব অশরীরী আত্মার থেকে বাঁচতে পারি। ইনফ্যাক্ট হনুমানের গায়ে সিঁদুর, হ্যাঁ তোমার পুরোহিতকে বলে ওরা কিন্তু বেলপাতায় ওই সিঁদুরটা নিয়ে এসে রেখেছিল ওদের ঘরে। তো আর কোনো রকমের প্রবলেম হয়নি। ঘরে এসে বাড়িতে এসে তো মাকে বলেছে, মা বহুত বকা দিয়েছে, আর দেখেছে যেদিন ওরা বেরিয়েছিল না ওই দিনটা ছিল মঘা,
নক্ষত্র মঘা, এবং যাত্রা সিম্পলি লেখা ছিল নাই, যাত্রা নাই, যেদিকে যাও যাত্রা নাই। তখন ওর মা বলেছে নেক্সট টাইম থেকে তোমরা যখনই বের হবে তখন কিন্তু আমি তোমাদের দিন দেখে দেবো, তারপর তোমরা যাবে। তো এইরকম ইনসিডেন্ট কিন্তু হয়। যারা মানো তারা তো মানো, আমি যেমন মানি, কারণ আমার শাশুড়ি মা কিন্তু আমাদের মানে এই ওদের বাড়িতে যেই নিয়ম সেটা আমিও মেনে চলি। মঘা অশ্লেষার দিন আমরা কোনোদিনও, যদি পার্টিকুলারলি পাজি আমার ঘরে সবসময় থাকে, ইনফ্যাক্ট এই বৈশাখ মাস আসার আগে ধরো ফাল্গুন চৈত্র মাসে নেক্সট ইয়ারের পাজি আমার ঘরে চলে আসে, এবং আমি সবসময় দেখি মঘা অশ্লেষা তো না পড়ে। আরেকটা জিনিস যেটা আমার দিদি শাশুড়ি খুব মানতেন এবং আমার শাশুড়ি মাকে বলতেন, যে এই বাংলার সংক্রান্তি বা সংক্রান্তির আগের দিন আমরা কোথাও বেরোবো না, এবং মাস পয়লা সেটা যে কোনো হোক, চৈত্র মাসের মাস পয়লা হোক, বৈশাখ হোক, জ্যৈষ্ঠ হোক, এই 3 দিন মানে সংক্রান্তির আগের দিন সংক্রান্তি এবং মাস পয়লার দিন আমরা কিন্তু কোথাও যাত্রা করি না। কারণ এই যাত্রা করে কিন্তু আমার শাশুড়ি বহুত বড় একটা ক্ষতি হয়ে গেছিল। কি হয়েছিল না হয় কোনোদিন অন্য কোনোদিন বলবো। তো আমরা কিন্তু মানি। তো যারা মানো না তাদের ক্ষেত্রে বলবো যে আহ বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যাপার। যদি বিশ্বাস না হয় তাহলে গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য, কথায় বলবো, ভূতরাজ স্টেশন কিন্তু কোনোদিনও বলেনি বিশ্বাস করুন বা অন্ধবিশ্বাসকে প্রচার করা, একদমই নয়। নস্টালজিক ফিলিং একটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা ছোটবেলায় দিদিমা বা ঠাকুমার মুখে শুনে আপনাদের হতো। তো এই তো ছিল একটা ঘটনা। নেক্সট কার ঘটনায় চলে যাব জানো? নেক্সট ঘটনায় অনিমাদির ঘটনাটাই যাই। তো অনিমাদি গুয়াহাটিতে আসার সময় ট্রেনে একজনের ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়, এবং ভদ্রমহিলা নাকি ওনার সঙ্গে ঘটনাটা শেয়ার করেন। ভদ্রমহিলা কিন্তু একটা গার্লস স্কুলের টিচার, 9-10-এর টিচার আর কি। হ্যাঁ, উনি নাকি মোস্ট প্রবাবলি জিওগ্রাফি পড়ান। তো 9-10-এর ক্লাসটা মেইন আর কি, মেইনলি উনি হ্যান্ডেল করেন, আর 7-8-এর ক্লাস তো থাকেই। তো ওনারা একবার কি করেছিলেন, প্ল্যানিং করেছিলেন যে 9-10-এর বাচ্চাদেরকে নিয়ে ওরা যাবে পিকনিক, শুধু 9-10, আর 9-10-এর সব টিচিং স্টাফ, হেডমাস্টারও গেছিল নো ডাউট। আর বলছে বেশি দূর না। ম্যাডাম যেটা বললেন, মানে অনিমাদিকে ম্যাডাম যেটা বললেন, যে হার্ডলি ধরো কত হবে, 45 মিনিট থেকে 50 মিনিট ওই রকমই, মানে আমাদের ওই শহর থেকে কাছে পিঠেই আছে, প্যারেন্টসরাও অ্যালাউ করেছে, টিচাররাও যাবে। আর ম্যাডামের কিন্তু একটা ছেলে ছিল যে ক্লাস 4-এ পড়ে, তো ও তো আর অ্যালাউড ছিল না। তো স্যাটারডে ছেলেটা স্কুল বন্ধ ছিল কোনো একটা কারণে, ওই বন্ধর দিনই কিন্তু ওরা মানে প্ল্যানিংটা করেছিল, একটা হলিডে ছিল যে ওরা পিকনিকে যাবে, ক্লাস মিস করে তো ডেফিনেটলি পিকনিকে যাওয়া যায় না। তো তখন ওনার হাজবেন্ড নাকি পার্টিকুলারলি ছুটি নিয়ে ছেলেকে দেখার জন্য বাড়িতে ছিলেন, এবং ভদ্রমহিলা মানে ম্যাডাম, স্কুলের ম্যাডাম গেছিলেন হলো পিকনিকে। পিকনিকে তো চলে গেছিলেন, পিকনিক থেকে আসার পর উনি কিন্তু প্রচন্ড একটা অদ্ভুত ফিল করতে লাগলেন। দেখো, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক যদি বলি, সবসময় যে খুবই ভয়ঙ্কর, এইখানে যেমন আগের ঘটনাটা দুটো এন্টিটি দেখতে পেয়েছি, কিন্তু যেটা ম্যাডাম ডিসক্লোজ করলেন, ভূত কিন্তু ওইরকম ভাবেও ধরা দিতে পারে। মানে এটা টোটালি ডিপেন্ড করছে সেই অশরীরী আত্মাদের উপর, তোমার কাছে সে কিভাবে ধরা দেবে। ম্যাডামের ক্ষেত্রে যেটা হয়েছে, উনি কিন্তু দেখো বিয়ের পর থেকে এই বাড়িতে ফ্ল্যাটেই আছে, ছেলে হয়েছে, কোনো রকমের কোনো ভয় পায়নি। আলটিমেটলি পিকনিক থেকে আসার পর উনি কিন্তু ভয় পাওয়া শুরু করলেন। ওনার সবসময় মনে হতে লাগলো যে ওনার পিছনে কেউ ঘুর ঘুর করছে, ওনাকে ধরো পিছনে এরকম করে ট্যাপ করছে, পিছন দিকে তাকালে দেখছি কেউ নেই। হয়তো যদি ধরো ছেলে, উনি স্কুল থেকে চলে আসলেন, ছেলে হয়তো কোথাও নিচে খেলতে গেছে, হাজবেন্ড তো তখন নেই অফিসে, হঠাৎ মনে হচ্ছে বাথরুমে হয়তো কেউ মগ দিয়ে জল ফেলছে, ট্যাব ট্যাপ খুলে দিচ্ছে, অথচ গিয়ে দেখছে কেউ নেই। এইগুলি কিন্তু আগে কোনোদিনও হয়নি। উনি না প্রচন্ড ভয় পাওয়া শুরু করলেন। ওনার ছেলের সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড হলো, ছেলে নাকি খালি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। কি দেখে? ও দেখে ওর মা মারা গেছে, ওর মায়ের সঙ্গে হয়েছে সব, মাকে ভূতে ধরেছে। হ্যাঁ, মার কাঁধের উপর একটা মহিলা বসে রয়েছে, একটা ভয়ঙ্কর ভয়ানক দেখনেওয়ালা আন্টি বসে আছে। তো আজকাল তো দেখো কার্টুনের খুব জামানা রয়ে গেছে না, বাচ্চা ছেলেটা নাকি ছোটা ভীম প্রচন্ড দেখতো। ওই কিলমারা জাতীয়, শিং জাতীয় একটা, বলছে যে কিলমারার মতো একটা মানে মানুষ ওর মায়ের কাঁধের মধ্যে বসা। হ্যাঁ, যে এরকম যারা ভীম দেখো তারা বুঝতেই পারছো কিলমারা কোন ক্যারেক্টারের কথা বলছি, ওই রকম আর কি। তো ও ওর ওই কার্টুনের ক্যারেক্টারের সঙ্গে আইডেন্টিফাই করছে। এদিকে মানে সেই ম্যাম, যে স্কুলের ম্যাম ছিলেন, যে অনিমাদিকে মানে ঘটনাটা বলেছিলেন, ওনার না পুরো ডার্ক সার্কেল চলে এসেছে, পুরো কালা হয়ে গেছে। কালা মানে মনে হচ্ছে কি ওই আইকনিক কাজল গুলো এরকম করে লাগিয়ে দিয়েছে, বুঝেছো? অ্যান্ড সে ডালনেস, মুখের মধ্যে মানে গ্লো চলে গেছে। অ্যান্ড হয়তো এই কয়েকদিনে ওনার হয়তো 6-7 বছর বয়স বেশি হয়ে গেছে। ওনার বাড়িতে, মানে ওনার বাড়িতে বলছি সরি, ওনার স্কুলে একজন মোহাম্মদান টিচার ছিল সালিমা বলে। তো সালিমা একজন একটা মাজারে যেত, যেখানে ম্যামও যেত। ইনফ্যাক্ট ম্যামের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর ওই মাজারে কিন্তু চাদরও চাড়িয়েছেন। সালিমা দেখে বলছে কি, এই তোমার কি হয়েছে গো, যে তুমি এরকম চোখ
কালা কালো হয়ে গেছে, তোমার এরকম কেন হচ্ছে? তখন সালিমাকে বলছে, জানিস সালিমা, আমি না ইয়ের থেকে মানে সালিমা কিন্তু অসমিয়া ছিল, তো বলছে জানানে মই পিকনিকের পর আসার পিছত মানে পিকনিক থেকে আসার পরে আমার সঙ্গে এই কাণ্ড হয়েছে। তো বলছে তুই কাউকে দেখিয়ে নিতি। হ্যাঁ, তো বলছে কাকে দেখাবো, আমি তো কোনো বেচ ফেচকে চিনি না। তো বলছে চল তো মাজারে চল, মাজারে ভালো করে মাথা টেকে আসবি, মাজার শরীফে গেলে অনেকটা শান্তি পাবি। তো যেহেতু বললাম ও মানে সেই ম্যাডামও যেতেন সেই মাজারে, সেলিমাও যেতেন, তো মাজারের যে মেইন ইয়ে ছিলেন, দরগার যে মেইন ইয়ে ছিলেন মানে হাজি সাহেব বা পীর বাবা ছিলেন, উনি ওনাদেরকে তো চেনে। তো তখন হঠাৎ পীর বাবাই জিজ্ঞেস করছেন ম্যাডামকে যে আপনার কি হয়েছে? হ্যাঁ, এইবিলাক কলা কিয় হয়ে আছে, মানে তোমার চোখের নিচ কালা কেন? হ্যাঁ, তো আপনাকে দেখে তো ঠিক মনে হচ্ছে না। তো বলছে যে না জানো, মানে পীর বাবাকে ম্যাডাম বলছে যে আমি জানি না কি হল, আমি পিকনিকত গৈছিলো, তাৰ পিছত মানে আহাৰ পিছত মই মোৰ বহুত ভয় লাগি আছে, ঘৰত অকলে থাকিব নোৱাৰি, মানে ঘরে একা আমি থাকতে পারছি না, খালি ভয় লাগে, মনে হচ্ছে এরকম এরকম ছেলে না থাকলেও মনে হচ্ছে কেউ থাকে, কেউ এরকম করে গায়ে টাচ করে। আর ছেলে তো প্রচন্ড ভয় দেখে, ছেলে তো আমার সঙ্গে পিকনিকে যায়নি, বাট ছেলে প্রচন্ড ভয় পায়, কি কার্টুন ক্যারেক্টার বলে কিল মারার মতো কি আমার কাঁধে বসে থাকে, বলে খালি আমি মরে গেছি, আমাকে ভূতে ধরে নিয়েছে, এসব কথা বলছে। তখন পীর বাবা বলছেন যে ও এমনি বলছে না, ও তো খুব মানে পবিত্র, ওর তো খুব পাক আত্মা, তাই ওকে হয়তো ওরকম ভাবে পজেস না করতে পারলে ওকে দেখা দিচ্ছে, ওকে ফিল করাচ্ছে, ওকে ভয় দেখাচ্ছে। তোমার সঙ্গে তো বাবা অন্য কেউ চলে এসছে, ওটার জন্যই তোমার ডার্ক সার্কেল, ওর জন্যই তোমার মনে হয় সবসময় তোমার তোমার সাথে যেহেতু এসছে না, তোমার সঙ্গেই কিন্তু আছে। ইনফ্যাক্ট এখনো তো ও বাইরেই দাঁড়িয়ে আছে, আর ওটার জন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার কি হয়েছে, এই কারণে তোমার হুডিসু তোমার, এই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করলাম। তখন বলছে যে আমি তো এসব কিছু জানি না, কোনোদিনও শুনিও নি ভূত ধরার কথা, আমি আমার এরকম কেন হলো, আমি তো কোনোদিন ইয়ে করিনি। তো বলছে যে দেখো কখন কাকে মানে কিভাবে সে দেখা দেবে সেটা তো সেই জানে। ঠিক আছে, আমি ওর নিয়ে একটা পানি পোড়া দিয়ে দিল, জল পোড়া দিয়ে দিল, এবং মাজার শরীফে এরকম করে না ওই যে যেটা হাওয়া দেয় না ইয়েকে, তো ওটা দিয়ে ওনাকেও একটু মানে ব্লেসিংস দিয়ে দিলেন। তো বলছে যাও এখন আর কিছু হবে না, তুমি 1 সপ্তাহ পর আবার তোমার ছেলেটাকে নিয়ে এসো। ছেলেটাকেও বলেছে এই জলটা একটা জলই দিয়েছে, বলছে তুমিও খাবে, তোমার ছেলেও খাবে, এবং এটা দিয়ে খালি মাথার মধ্যে ছিটা দেবে, তুমিও ছিটা দেবে, তাহলেই হলো, তোমার হাজবেন্ডকে দেওয়ার দরকার নেই। তো যাই হোক, 1 সপ্তাহ পর উনি গেছেন ছেলেকে নিয়ে, বলছেন না তোমাদেরকে দেখে এখন মনে হচ্ছে সে আর নেই, সে চলে গেছে, আর টিকতে পারেনি, আর টেনশনের কিছু নেই। তারপর অনিমা দি বলছে যে ভদ্রমহিলা আমাকে নিজে জানো তো নিজে একসেপ্ট করেছে, সেটা বলছে আমি ভূত প্রেরতের কথা শুনলে আমি হাসতাম জানো দিদি, জানেন দি আমি খুব হাসতাম, মানে ভাবতাম যে মানুষের ব্রেইনের লোচা, মানে ব্রেইনে আলতু ফালতু দেখে ভয় পেয়ে হেলোসিনেট করে ওসবই, কিন্তু আজকে যদি হয়তো আমি ওরকম ভাবে ভয়ঙ্কর কিছু দেখিনি, কিন্তু আমার ছেলে তো স্বপ্নে দেখেছে, আমি মেহসুস করেছি, ওকে ওরকম ভয়ঙ্কর আকৃতি দেখিনি, কিন্তু স্পর্শ মেহসুস করেছি, ও যে আছে সেটা ফিল করেছি, সেটাই একাই 100 ভয় দেখানোর জন্য, আমার আর ওই অ্যান্টিটি দেখার কোনো দরকার নেই। তো ওটাই, ওরা যে কিভাবে কিভাবে আপনাদেরকে দেখা দেবে এটা ওদের উপরই ডিপেন্ড করছে। তো অনেক সময় যারা বিশ্বাসও করে না, যদি এরকম ভাবে দেখা দেয় তারাও কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়। তো এই ছিল অনিমাদির পাঠানো একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অনিমাদি এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরো ঘটনা থাকলে ডেফিনেটলি পাঠাবেন, আর আমি জানি দিদি আপনি পাঠান, তোমরাও পাঠিয়ে দাও, দেরি করছো কেন? জীবনের 1001 গল্প দেখতে পারো, সেখানে নতুন করার কিছু করার ইচ্ছে আছে, কিন্তু সেটার জন্য তোমাদের সাপোর্টের দরকার। কি আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো চলো আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।